ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো অর্কিডের ফুল না ফুটার 10টি কারণ এবং আপনারা এটি কীভাবে সমাধান করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অর্কিড আছে। এটি হচ্ছে ব্রাসাকেটলিয়ার একটা হাইব্রিড, এটার নাম হচ্ছে একল্যান্ড দিয়ে। এটি হচ্ছে আপনার হিডেন গোল্ড, এটা ব্রাসাকেটলিয়ার হাইব্রিড। এই দুটি ফুলই কালার শিফট করে, মানে কালারটা আস্তে আস্তে গাঢ় থেকে হালকা হয়ে যায়। এটি এখন লাল আছে, আস্তে আস্তে এটি ইয়েলো হয়ে গোল্ডেন, এটিও লাল ছিল, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। শুরু করছি আজকের পর্ব। আপনারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। প্রথমেই অর্কিডের ফুল না ফোটার প্রধান কারণ হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা ঠিক নাই। অর্কিডের ফুল ফোটার জন্য আপনার একটা নির্দিষ্ট পরিমাণে তাপমাত্রার প্রয়োজন হয়। যেমন সব ধরনের অর্কিড 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকতে পছন্দ করে, কিন্তু যখন তাপমাত্রা বেশি উঠে যায়, যেমন ধরেন আপনারা যদি এই মিটারটি খেয়াল করে দেখেন, এইটিতে এখন তাপমাত্রা আছে 32 ডিগ্রি এবং হিউমিডিটি আছে 88%। 88% হিউমিডিটি অর্কিডের জন্য বেশ ভালো একটি হিউমিডিটি এবং 32 ডিগ্রি টেম্পারেচার তেমন একটি খারাপ না। কিন্তু যখন টেম্পারেচার 35 বা 40-এ চলে যায় তখন এই ধরনের অর্কিডগুলো স্ট্রেসে চলে যায়। অর্কিডগুলো সাধারণত বেশি টেম্পারেচার ক্ষতি হয় না অধিকাংশ অর্কিড, কিন্তু অর্কিডগুলো স্ট্রেসে চলে যায়। এবং আইডিয়াল টেম্পারেচার হচ্ছে ধরেন 32 থেকে 20-এর ভিতরে। এই টেম্পারেচারের ভিতরে অর্কিডটি বেশ ভালো গ্রো করে এবং হিউমিডিটি যদি আপনার 70-80% থাকে, 40 থেকে 70% পর্যন্ত থাকে। কিন্তু আমাদের দেশে যেমন লাস্ট মান্থে টেম্পারেচার অনেক বেশি উঠে গিয়েছিল, তখন যেটা হয় অর্কিডগুলো স্ট্রেসে যায় এবং স্ট্রেসে হওয়ার ফলে ফুলগুলো ঠিকমতো পরিণত হয় না, অথবা আপনার স্পাইক থাকলে অনেক সময় স্পাইক ঝরে যেতে পারে বা স্পাইক ছোট হয়ে যেতে পারে, ফুলের আকার ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে দিন এবং রাতের টেম্পারেচারের পার্থক্য। দিনে যদি ধরেন টেম্পারেচার থাকে 35 ডিগ্রি, রাতে যদি থাকে 28 ডিগ্রি, অর্কিডের ফুল ফোটার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু দিন রাতের টেম্পারেচারে খুব পার্থক্য না হয়, দিনে 35 ডিগ্রি, রাতের বেলাও 30 ডিগ্রি হয়ে থাকে, বেশি ঘনবসতিপূর্ণ বিল্ডিং এবং আপনার পলিউশনের কারণে সিটিতে টেম্পারেচার ডিফারেন্স খুব একটা বেশি হয় না। এই জন্য দেখবেন একই জাতের অর্কিড আপনার ঢাকা বা বড় বড় সিটিগুলো যেমন আছে, যেমন কলকাতা বা অন্যান্য সিটির থেকে গ্রামাঞ্চলে যারা থাকেন বা একটু দূরে যারা থাকেন, শহর থেকে দূরে, সেখানে ফুলের পরিমাণটা বেশি হয়, যেহেতু আপনার পলিউশনটা কম থাকে এবং দিন রাতের টেম্পারেচারের পার্থক্যটাও বেশি থাকে। এবং দিন রাতের টেম্পারেচার পার্থক্য যদি না থাকে, অনেক অর্কিডে ফুল ফুটে না। 2 নম্বর কারণ হচ্ছে আলোর অভাব। অর্কিডে ফুল ফোটার জন্য প্রচুর পরিমাণে আলোর প্রয়োজন হয়, কিন্তু এটা ডাইরেক্ট সানলাইট না। আপনার ডাইরেক্ট সানলাইটের নিচেই এই অর্কিডগুলো রাখা যাবে না। রাখলে যেটি হবে, পাতা পুড়ে যেতে পারে। আপনারা যদি এদিকে খেয়াল করে দেখেন, এদিকে কিছু দাগ আছে, এই দাগগুলো হচ্ছে আপনার সানবার্ন। এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, দাগগুলো হচ্ছে সানবার্ন, পাতা পুড়ে গিয়েছে বেশি টেম্পারেচারে, এবং এই পাতাটি দেখতে পাচ্ছেন পাতাটি পুড়ে গিয়েছে। এর কারণ হচ্ছে ডাইরেক্ট রৌদ্র। যদিও আপনার সিম্বিডিয়াম, ক্যাটলিয়া সহ কিছু অর্কিড ডাইরেক্ট রৌদ্র নিতে পারে, কিন্তু অন্য যে অর্কিডগুলো আছে যেমন ফেলেনপসিস অথবা পাতলা পাতার অর্কিড যেমন আপনার অনসিডিয়াম, এইগুলো বেশি টেম্পারেচার নিতে পারে না বা বেশি রৌদ্র ডাইরেক্ট নিতে পারে না। এই ধরনের রৌদ্রতে পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পাতা যদি পুড়ে যায় তখন যেটি হয়, প্লান্টটি স্ট্রেসে চলে যায়। স্ট্রেসে চলে গেলে এটি ফুল উৎপাদন বন্ধ করে প্লান্টটিকে সারভাইভিং মোডে নিয়ে যায়, প্লান্টটিকে বাঁচিয়ে রাখার জন্য, এবং সে চেষ্টা করে তখন নতুন পাতা বের করে প্লান্টটিকে বাঁচানোর জন্য। এবং ওই সময় যদি কোনো ফুল অথবা স্পাইক থেকে থাকে, সেটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা আপনারা প্লান্টটিকে সেভ করার জন্য, অর্কিডটিকে সেভ করার জন্য ফুলটা কেটে দিতে পারেন। তাহলে যেটি হবে, অর্কিড তার সমস্ত শক্তি নতুন গ্রোথ বা নতুন ডালপালা বের করার জন্য ব্যবহার করবে, নতুন স্পাইক, নতুন বাল্ব বের হওয়ার জন্য ব্যবহার করবে, এবং এতে অর্কিডটি বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার যদি এনাফ লাইট না থাকে তখন কি করবেন? যদি আপনার যেখানে গ্রো করছেন
সেখানে যদি আপনার পর্যাপ্ত আলো না থাকে তবে ওই ক্ষেত্রে আপনি একটা কৃত্রিম আলোর ব্যবস্থা করতে পারেন, যেমন এলইডি লাইট হতে পারে অথবা আপনার গ্রো লাইট হতে পারে। আমাদের গ্রো লাইট এবং এলইডি লাইট নিয়ে একটি পর্ব আছে, আপনারা এটি দেখে নেবেন। 3 নম্বর কারণ হচ্ছে বেশি পরিমাণে আলো। অল্প আলোতে যেমন অর্কিডের ফুল হয় না, আবার বেশি আলোতেও অর্কিডের ফুল হয় না। যেমন কিছু অর্কিড আছে যারা অল্প আলোতে গ্রো করতে পছন্দ করে, যেমন ফেলেনপসিস, তারপরে আছে লেডি স্লিপার। এগুলো যদি আপনারা ডাইরেক্ট রৌদ্রে রাখেন, ওই ক্ষেত্রে যেটি হয়, পাতা আপনার দেখবেন অনেক সময় পুড়ে না গেলেও অনেকটা হলুদ ধরনের হয়ে যায়। এবং এই ধরনের অর্কিডগুলোতে দেখা যায় সাধারণত ফুল আসতে চায় না, বা আসলেও ফুলের আকার ছোট হয়, ডিফর্ম হয়, এবং স্পাইকগুলো তেমন একটি বড় হতে চায় না। এই কারণে আপনারা অর্কিড কখনো ডাইরেক্ট সানলাইটের নিচে রাখবেন না। বিকালবেলা এবং সকালবেলার সানলাইট অর্কিডের কোনো ক্ষতি করবে না, কিন্তু দুপুরের যে আলোটা আছে 12টা থেকে 3টা পর্যন্ত, গরমের দিনে এই আলোটা অর্কিডের ক্ষতি করে এবং আপনার পাতা নাও পুড়লেও দেখা যাবে আপনার ফুলের পরিমাণ কমে যাবে অথবা ফুল আসা একদম বন্ধ হয়ে যেতে পারে। এটা কীভাবে আপনারা প্রতিরোধ করবেন? প্রতিরোধ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে শেড ক্লথ ব্যবহার করা, বা শেড নেট যেটা আমরা বলি। শেড নেট নিয়ে আমাদের একটি পর্ব আছে, আপনারা দেখে নেবেন। আমরা এই ধরনের যে অর্কিডগুলো আছে, ক্যাটলিয়া অর্কিড সাধারণত অনেক রৌদ্র নিতে পারে এবং অলমোস্ট দুপুরের রৌদ্রেতেও এই ধরনের অর্কিডগুলোর তেমন একটি সমস্যা হয় না। কিন্তু যেটি হয়, অনেক সময় ফুল আসলে যদি ডাইরেক্ট রৌদ্রে রাখা হয়, ফুলের আপনার যে কলিটা ঝরে যেতে পারে, বার্ড ব্লাস্ট হতে পারে। এবং যেহেতু আপনার অর্কিড খুব ফাস্ট ডিহাইড্রেট হয়ে যায় বেশি রৌদ্রের নিচে, ওই ক্ষেত্রে আপনার ফ্লাওয়ার স্পাইকটা বেশি লম্বাও না হতে পারে, ছোট হয়ে যেতে পারে, খর্বাকৃতি হতে পারে এবং ডিফর্ম ফ্লাওয়ার গ্রো করতে পারে। আর বার্ড ব্লাস্ট এটি কমন লক্ষণ হচ্ছে আপনার বেশি রৌদ্র অথবা বেশি আলোতে রাখা। 4 নাম্বার হচ্ছে পুরাতন ফ্লাওয়ার স্পাইকগুলো রেখে দেওয়া। আপনারা যদি খেয়াল করে দেখেন, এই অর্কিডটিতে একটি পুরাতন ফ্লাওয়ার স্পাইক আছে, এটি অলমোস্ট 3-4 মাস আগের। দেখেন এটি এখনো গ্রিন আছে, কিন্তু আবার যদি খেয়াল করে দেখেন এই ফ্লাওয়ার স্পাইকটা শুকিয়ে গিয়েছে, তারপরে এই স্পাইকটা শুকিয়ে গিয়েছে, এটা শুকিয়ে গিয়েছে, এটা 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 সবগুলোই শুকনো, কিন্তু একটি ফ্লাওয়ার স্পাইক এখনো সবুজ আছে। এই ধরনের অর্কিডে পুরাতন ফ্লাওয়ার স্পাইক থেকে ফ্লাওয়ার আসবে না। অনলি ফেলেনপসিস এবং ব্রাসাভোলা সহ কিছু অর্কিডের পুরাতন ফ্লাওয়ার স্পাইক থেকে ফ্লাওয়ার এসে থাকে, যদি ওটি সবুজ থাকে। সবুজ না থাকলে ওটিতে ফ্লাওয়ার আসবে না। আর এই ধরনের অর্কিডে যদি আপনার পুরাতন ফ্লাওয়ার স্পাইক রেখে দেন, এমন সবুজ যেটা শুকিয়ে যায়নি, এটা একটা মাত্র আছে, কিন্তু এখানে যদি একের অধিক থাকতো, মানে যেগুলো শুকিয়ে গিয়েছে সবগুলো যদি এমন সবুজ থাকতো, তবে এই অর্কিডে ফুল না আসার সম্ভাবনা থেকে যেত, অথবা আসলেও ফুলগুলো বড় হতো না। কারণ হচ্ছে এই অর্কিডটি এখন পর্যন্ত এটিতে শক্তি সরবরাহ করছে, দেখছেন যেহেতু সবুজ আছে, এবং এর ফলে যেটি হচ্ছে, এটি সিগন্যাল দিচ্ছে যে এখানে শক্তি দাও ফ্লাওয়ার আসার জন্য। সে নতুন ফ্লাওয়ারের পিছনে তেমন এনার্জি স্পেন্ড করবে না। এই জন্য আপনারা যেটি করবেন, ফ্লাওয়ার আসার সঙ্গে সঙ্গে আপনারা এই ধরনের স্পাইকগুলো কেটে ফেলবেন। যখনই ফুলটা ঝরে যাবে, আপনার যেই অর্কিডে ঝরে যাওয়া স্পাইকে ফুল আসে না, ওইটার ফ্লাওয়ার স্পাইক একদম গোড়া থেকে কেটে ফেলবেন। যদি শুকিয়ে যায়, হলুদ হয়ে এমন শুকিয়ে যায়, তখন আপনার তেমন ভয় পাওয়ার কারণ নেই। ওই ক্ষেত্রে আপনারা এটি কেটে ফেলতে পারেন, কসমেটিক্যালি দেখতে সুন্দর লাগে। না হলে আপনারা যদি কাটতে না চান, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সবুজ থেকে যায়, অবশ্যই ফ্লাওয়ার স্পাইকগুলো কেটে ফেলবেন। আর ফেলেনপসিস এবং অন্য অর্কিড যেগুলোতে আপনার ফুল আসে, দ্বিতীয়বার ফুল আসার সম্ভাবনা থাকে, ওই ধরনের অর্কিডে আপনার যেখান থেকে লাস্ট ফ্লাওয়ারটা শেষ হয়েছে, ওইটার ঠিক উপরের নটে, আপনি এইখানে দেখেন ফ্লাওয়ারটা শেষ হয়ে গিয়েছে, এখানে একটা নট আছে, মানে আপনার এইখানে কেটে ফেলতে হবে। এইখানে কাটা যাবে না, আপনার এইখানে কাটতে হবে। কীভাবে ফেলেনপসিসের ফ্লাওয়ার স্পাইক কাটতে হয়, আমাদের একটি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। 5 নম্বর কারণ হচ্ছে আপনার অর্কিড রিপোর্টিং করার প্রয়োজন হতে পারে। অর্কিডের ভিতরে আমরা যে মিডিয়াগুলো ইউজ করি, কোকো চিপস, আপনারা যদি খেয়াল করে দেখেন, এখান থেকে একটি কোকো চিপস বের করে নিয়ে আসি।
কোকো চিপসটি এখনও ভালো কন্ডিশনে আছে এবং এর ভিতরে চাপ দিলে হালকা পানি আসছে। কিন্তু এটি যদি নষ্ট হয়ে যেত, এটি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এটি পাউডারের মতো ভেঙে পড়ে যেত, বালির মতো ভেঙে ভেঙে ধুলার মতো পড়ে যেতে থাকতো। তখন বুঝতে পারবেন যে আপনার অর্কিডটি রিপোর্ট করতে হবে। অথবা যদি দেখেন আপনার অর্কিডটি পট থেকে গ্রো করে বের হয়ে গিয়েছে, আপনার পটের ভিতরে নাই, ডালপালা বাহিরে চলে আসছে, নতুন স্পাইকগুলো বা নতুন প্রিসোডো বাল্বগুলো বাহির থেকে গ্রো করতেছে, ওই ক্ষেত্রে আপনার অর্কিডটি অবশ্যই রিপোর্ট করার প্রয়োজন আছে। এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি অর্কিডটি পট থেকে বের করে ফেলবেন, বের করে ফ্রেশ মিডিয়াতে সুন্দর করে রিপোর্ট করে দিবেন। এবং আপনার পট থেকে যদি অর্কিড বড় হয়ে যায়, ওই ক্ষেত্রে এক সাইজ বড় পটে দিতে পারেন, অথবা আপনি অর্কিডটি ডিভাইড করে ছোট করে একই আকারের দুটি পটে লাগাতে পারেন। তাহলে আপনার অর্কিডটি দুটো অর্কিড হয়ে যাবে, একটা অর্কিড থেকে দুটি অর্কিড হয়ে যাবে। এবং দেখা যাবে 1 থেকে 2 মাস 3 মাসের মধ্যে অর্কিডটি আবার বাউন্স ব্যাক করবে এবং সিজনে নতুন করে ফুল আসা শুরু করবে। অর্কিড কখন রিপোর্ট করবেন? অর্কিড রিপোর্ট করার জন্য বেস্ট টাইম হচ্ছে আপনার সামার সিজন। আমাদের যে এখন যে সময়টা চলতেছে বাংলাদেশ অথবা আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে, এটা শুরু হয় মার্চ থেকে, আপনি একদম নভেম্বরের আগ পর্যন্ত রিপোর্ট করতে পারবেন। তবে জরুরি প্রয়োজনে আপনি নভেম্বর ডিসেম্বরেও অর্কিড রিপোর্ট করা যাবে, কোনো সমস্যা হবে না। কারণ আমাদের দেশে যে সামারটা শীতটা পড়ে এটি খুব একটি তীব্র নয়, সো আপনার অর্কিডের গ্রোথ তেমন একটি বন্ধ হয়ে যায় না। তবে যেসব স্পিসিস অর্কিড আছে যারা শীতকালে হাইবারনেশনে চলে যায়, যেমন আপনার অ্যাফাইলাম সহ কিছু স্পিসিস অর্কিড, ওই ধরনের অর্কিড আপনার শীতকালে রিপোর্ট করা যাবে না, কারণ এগুলো শীতকালে গ্রো করে না। তবে জরুরি প্রয়োজনে আপনি করতে পারেন, কোনো সমস্যা হবে না। 6 নম্বর কারণ হচ্ছে ফার্টিলাইজারের অভাব। আপনারা জানেন অর্কিড যেখানে প্রাকৃতিক পরিবেশে যেখানে গ্রো করে, সেখানে যেহেতু আপনার অনেক অর্গানিক ডিকম্পোস্ট ম্যাটেরিয়াল থাকে এবং আপনার বার্ডস ড্রপিং থেকে শুরু করে গাছের পচা বিভিন্ন পার্ট, যেগুলো বৃষ্টির সময়, এবং যেহেতু রেইন ফরেস্টে হয় কনস্ট্যান্ট বৃষ্টি থাকে, এবং বৃষ্টি ওই নিউট্রিয়েন্টগুলো ওয়াশ করে নিয়ে আসে অর্কিডের রুটের কাছে, এবং রুটগুলো ওই নিউট্রিয়েন্টগুলো পায়, এখান থেকে অর্কিডটি খুব সুন্দর মতো গ্রো করে। কিন্তু যেহেতু আমরা বাসায় যখন লাগাই অর্কিডটি স্টেরাইল এনভায়রনমেন্টে, প্রাকৃতিক পরিবেশে আপনার বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট পেয়ে থাকে, কিন্তু যখন আমরা বাসায় লাগাই, যেমন আপনার এই দেখতে পাচ্ছেন এটা কোকো হাস্কে লাগানো, অথবা আপনি যদি স্প্যাগনাম মসে লাগান, অথবা বার্ড চিপসে লাগান, অথবা অনেকে যারা মাউন্ট করতে পছন্দ করেন, ওই ধরনের মিডিয়া এবং পরিবেশে ফার্টিলাইজার প্লান্টটি পায় না। এবং অনেকে এমন ফার্টিলাইজার ব্যবহার করে যেটা হচ্ছে আপনার অনেক স্ট্রং ফার্টিলাইজার, যেটা আপনার অর্কিডের জন্য ডিজাইন করা না, অথবা মাইক্রোনিউট্রিয়েন্টগুলো থাকে না। অর্কিডে আপনারা জানেন অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন হয়, যেহেতু এটা মাটিতে করা হয় না। মাটিতে এমনি অনেক ধরনের নিউট্রিয়েন্ট থাকে যেটি আপনার প্লান্ট অটোমেটিকলি পেয়ে যায়, কিন্তু যেহেতু এটি একদম স্টেরাইল একটা এনভায়রনমেন্টে থাকে, যেখানে কোনো ধরনের নিউট্রিয়েন্ট থাকে না, এই জন্য অর্কিডটিকে প্রপার গ্রোথ এবং ফ্লাওয়ারের জন্য সব ধরনের নিউট্রিয়েন্ট এক্সটার্নালি দিতে হয়, যেটা জেনারেল যে ফার্টিলাইজারগুলো পাওয়া যায় সেগুলোতে থাকে না, এবং ওই ফার্টিলাইজারগুলো অর্কিডের ভালো করার থেকে ক্ষতি করে থাকে। এবং অনেকে মনে করেন আপনার অর্কিড অনেক ভালো গ্রো করছে, কিন্তু আসলেও ওইসব ফার্টিলাইজার তেমন একটা গ্রো করে না, এটা টোটালি প্লাসিবো এফেক্ট। আপনি যদি ফার্টিলাইজার নাও দেন, সিমিলার টাইপের পারফরমেন্স পাবেন ওইখান থেকে। এই জন্য আমরা রেকমেন্ড করবো অবশ্যই অর্কিডে আপনার একটা ভালো কোয়ালিটির ফার্টিলাইজার ব্যবহার করবেন। এখানে আছে বেটার গ্রো, এটা দেখতে পাচ্ছেন আমেরিকান অর্কিড সোসাইটির, এবং এটি টোটালি ইউরিয়া ফ্রি ফার্টিলাইজার, এবং এটিতে সব ধরনের মিনারেল এবং নিউট্রিয়েন্ট দেওয়া আছে, শুধুমাত্র এনপিকে না, এছাড়া যত ধরনের মিনারেল দরকার সব দেওয়া আছে। এবং এটি অর্কিড আপনার কখনো বার্ন করবে না, এবং আমরা এটি অনেক বছর যাবত ব্যবহার করছি। এটার ফলাফল খুবই ভালো, ওয়াটার সলিবল, খুব সহজেই পানিতে মিশে যায়, এবং খুব সহজেই আপনার অ্যাপ্লাই করা যায় অর্কিডের ভিতরে স্প্রে করে। আমরা সাধারণত এটি অর্কিডের গুঁড়ায় দিই, পাতায় দেওয়ার কোনো দরকার নেই। এটি হচ্ছে ব্লুম ফার্টিলাইজার। আমাদের ফার্টিলাইজার কীভাবে দিতে হয় এই বিষয়টা পর্ব আছে, আপনারা দেখে নেবেন আমাদের চ্যানেলে। আমরা চেষ্টা করব সবগুলো ভিডিও লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। তারপরে 7 নম্বর কারণ হচ্ছে পর্যাপ্ত পানি না দেওয়া। আপনারা জানেন অর্কিডগুলো হয় সাধারণত রেইন ফরেস্টে, যেখানে প্রতিনিয়ত বৃষ্টি হয়,
অথবা বৃষ্টি না হলেও হিউমিডিটি খুব বেশি থাকে, যেহেতু খুব ডেন্স ফরেস্ট। বৃষ্টি একবার হয়ে গেলে নিচের মাটিটা ভেজা থাকে, যেখানে নিচের মাটিতে পাতা টাতা পড়ে একটি সগি এবং আপনার হিউমিড এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখে। আর যেহেতু আশপাশে অনেক ওয়াটার বডি থাকে, এই জন্য আপনার দেখা যায় হিউমিডিটি থাকে, কখনো 40-50%-এর নিচে নামে না। আপনারা যদি এই মিটারটি খেয়াল করে দেখেন, আমাদের দেশে এখন বর্ষার সময়, এই জন্য হিউমিডিটি 88%, কিন্তু গরমের সময় আমাদের দেশে হিউমিডিটি 20-30 ভাগে নেমে যায় এবং তখন প্রচণ্ড রকম গরম পড়ে। এবং যেহেতু অর্কিডগুলো আমরা যারা বাহিরে রাখি অথবা বারান্দায় বা যেখানে রাখি, ওই পরিবেশে অর্কিডগুলো খুব ফাস্ট শুকিয়ে যায়। যারা খুব আপনার ইয়ারি মিডিয়াতে রাখেন, যারা অনেকে সুরকিতে অথবা সিরামিক্সে যারা করেন, ওই ধরনের অর্কিডগুলো খুব ফাস্ট শুকিয়ে যায় এবং শুকিয়ে যাওয়ার ফলে যেটি হয়, অর্কিডটি সারভাইভিং মোডে গিয়ে ফুল উৎপাদন বন্ধ করে দেয়। কারণ সে অর্কিডের কাজ হচ্ছে নিজেকে বংশবৃদ্ধি করা। বংশবৃদ্ধি করার জন্য আপনার ফুলটি সাধারণত আসে, কিন্তু সে যদি বংশবৃদ্ধি করতে যায় মারা যায়, ওই ক্ষেত্রে সে চেষ্টা করবে আগে সে নিজেকে বাঁচানোর জন্য, কারণ নিজে বেঁচে থাকলে সে পরবর্তীতে ফুল দিতে পারবে। এই জন্য আপনারা যেটি করবেন, আপনারা অবশ্যই অর্কিডে খুব ভালো মতো পানি দিবেন। এবং পানি ঠিক মতো না দিলে যেটি হয়, আপনি উপর থেকে পানি দিলে দেখা যায় এইটুকু অল্প একটু উপরের মিডিয়াটা ভিজেছে, কিন্তু পুরো নিচের পুরো মিডিয়াটা আপনার শুকনা থেকে যায়। এটির একটি প্র্যাকটিক্যাল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এবং ভিডিওটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই জন্য আপনার অর্কিডে স্পেশালি গরমকালে যখন খুব সিজন খুব ড্রাই থাকে, খুব ভালো মতো পানি দিতে হবে ভিজিয়ে, যতক্ষণ পর্যন্ত না পুরো পটের সবগুলো মিডিয়া খুব সুন্দর মতো ভিজে যায়। এবং আপনার ভালো মতো মাঝে মাঝে চেক করবেন যে এটা ঠিক মতো ভিজছে কিনা। অনেক সময় যেটি হয়, উপরের মিডিয়াটা সামান্য একটু ভিজে এবং বাকি পানিটা গড়িয়ে পড়ে যায় এবং ভিতরের মিডিয়াটা পুরাই ড্রাই থেকে যায়। ওই ক্ষেত্রে অর্কিডটি আপনার আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করে এবং অনেক সময় অর্কিড পুরোই নষ্ট হয়ে যায়। এবং যারা ফেলেনপসিস অর্কিড মসে রাখবেন, তাদের জন্য আপনার এই জিনিসটা খুব ভালো মতো খেয়াল করবেন, শিকড় সবুজ না হওয়া পর্যন্ত আপনারা পানি দিয়ে যাবেন। 8 নাম্বার কারণ হচ্ছে পানি বেশি দেওয়া। যারা আবার স্প্যাগনাম মস্টসে যারা অর্কিড রাখেন, তারা যদি প্রতিদিন স্প্যাগনাম মস্ট শুকিয়ে যাওয়ার আগে পানি দিতে থাকেন, তবে ওই ক্ষেত্রে যেটি হয়, শিকড় ভিতরে পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং শিকড় পচে যাওয়ার পর অর্কিডটি আস্তে আস্তে উপর থেকে নষ্ট হয়ে আপনার দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। হলুদ হয়ে আপনি একসময় দেখবেন এই পিসোডোবাল্বটা সফট হয়ে যায়, ধরলে কেমন সগি সগি হয়ে যায় এবং একসময় অর্কিডটি নষ্ট হয়ে যায়। যদি আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে, তবে অবশ্যই আপনি প্রথমে পট থেকে অর্কিডটি বের করে ফেলবেন, পচা শিকড় এবং পিসোডোবাল্ব কেটে ফেলে দিবেন। ফেলে দিয়ে যেটুকু আপনার সুস্থ আছে সেইটুকু আপনার হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করে, হাইড্রোজেন পারঅক্সাইড কীভাবে দিতে হয় আমাদের চ্যানেলে দেওয়া আছে, স্প্রে করে আপনি শুকিয়ে নতুন মিডিয়ায় বসিয়ে দিবেন এবং পানি শুকিয়ে যাওয়ার পরেই শুধুমাত্র পানি দিবেন। তখন হয়তো আপনার অর্কিডটি বাঁচানোর একটি সম্ভাবনা থাকে। যদি সম্ভব হয়, আপনার কাছে যদি কোনো ধরনের সিস্টেমেটিক ফাঙ্গিসাইড থাকে, এটি রিপোর্ট করার পর একবার সিস্টেমেটিক ফাঙ্গিসাইড দিয়ে দিবেন। তবে অর্কিডে বারবার রেগুলার ফার্টিলাইজারের মতো ফাঙ্গিসাইড দিয়ে আপনি এই রুট পচে যাওয়া অথবা আপনার ফাঙ্গাস ধরাটা আপনি রোধ করতে পারবেন না, কারণ ফাঙ্গাসটা হয়ই হচ্ছে আপনার ওভার ওয়াটারিংয়ের জন্য। আপনি যদি ওভার ওয়াটারিং করেই ফেলেন, আপনার পচে যাওয়াটা বন্ধ হবে না, ওই যেই পচার ওটা পচবে। এই জন্য আপনার অবশ্যই মিডিয়া পুরোটা ড্রাই হওয়ার পরে বা হাফ ড্রাই হয়ে আসার পরে পানি দিতে হবে, কন্টিনিউ পানি দেওয়া যাবে না। 9 নম্বর কারণ হচ্ছে হিউমিডিটি কম। আপনাদেরকে আগেই বলেছি আমাদের দেশে গরমকালে হিউমিডিটি কমে যায়। দেখতে পাচ্ছেন এখানে আছে হিউমিডিটি 88%। 88% খুব একটি ভালো হিউমিডিটি, কিন্তু যখন হিউমিডিটি 30 বা 20-এ নেমে আসবে, তখন কিন্তু আপনার অর্কিডগুলো খুব ফাস্ট ড্রাই হয়ে যায়। ওই ক্ষেত্রে চেষ্টা করতে হবে দিনে অ্যাটলিস্ট 2 বার পানি দেওয়ার জন্য, কারণ আপনার ওই ক্ষেত্রে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে সে পাশের পানি কিন্তু ড্রাই করে ফেলে, যেহেতু বাতাসে পানি কম, বাতাস যেখানে পানি আছে সেখান থেকে পানিটা টেনে নেয়। এই জন্য আপনার চেষ্টা করতে হবে দিনে 2 বার পানি দেওয়ার জন্য, একবার খুব আর্লি মর্নিংয়ে আর একবার ঠিক 4টার দিকে বা 5টার মধ্যে। সূর্য ডুবার অবশ্যই 1 থেকে 2 ঘন্টা আগে দিতে হবে, যেন পানিটি শুকিয়ে যাওয়ার সুযোগ পায় এবং রাত্রে পানি জমে না থাকে। এর ফলে রুট রোড অথবা আপনার ক্রাউন রোড হওয়ার সম্ভাবনা কম থাকবে। 10 নম্বর হচ্ছে রেস্ট পিরিয়ডের অভাব। অর্কিড যদিও এগুলো হাইব্রিড, এগুলোতে কোনো রেস্ট পিরিয়ডের দরকার হয় না, এগুলো কন্টিনিউ ফ্লাওয়ার দিতে থাকবে। এই অর্কিডটি 6 বার মতো ফ্লাওয়ার দেয়, এটি 3 বারের থেকে 4 বারের মতো ফ্লাওয়ার দেয়।
কিন্তু যেইগুলো অর্কিড আপনার হচ্ছে হাইব্রিড অর্কিড না, স্পিসিস অর্কিড, আপনাকে আগে বলেছি যেমন ড্যান্ড্রাম অ্যাফাইলাম, এই ধরনের অর্কিডগুলো একটা রেস্ট পিরিয়ডের দরকার হয়, আর একটা রেস্টে যায় শীতকালে, এটাকে বলে হাইবারনেশন। এবং শীতকালে রেস্ট পিরিয়ড যখন শেষ হয়ে যায়, যখন বৃষ্টি শুরু হয়, গরম আসা শুরু করে, তখন তারা রেস্ট থেকে জেগে ওঠে। তখন এই প্লান্টের ডিএনএতে একটি সিগন্যাল যায় যে তোমার রেস্ট পিরিয়ড শেষ, এখন তোমার বংশবৃদ্ধির সময়, এবং তখনই তারা ফ্লাওয়ার দেয়। এবং সাধারণত এই ধরনের অর্কিডগুলো বছরে একবারই ফ্লাওয়ার দিয়ে থাকে। কিন্তু যেই অর্কিডগুলোর রেস্ট পিরিয়ডের দরকার নেই, তারা কিন্তু কন্টিনিউ ফ্লাওয়ার দিয়ে যেতে থাকবে। আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ক এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফিউচার ভিডিও দেখার জন্য। আজ এই পর্যন্তই। আপনারা কি ভিডিও দেখতে চান এবং ভিডিওটির কোন পার্ট আপনার ভালো লাগলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে লিখে জানাবেন।